শেখ হাসিনা কিন্তু জাদ্রেল খেলোয়াড়, উনি জানেন কখন কি করতে হবে, এটা তো আমাদের মানতে হবে, তাই না? এবং আপনার একটা জিনিস শুধু বলি আমি, উনি বারবার বেঁচে যান, এবং এই বেঁচে যাওয়াটাকে উনি অলৌকিক এবং তার জন্য একটা কাজের মানে গ্রাউন্ড বলে মনে করেন। কাজে উনি ফিরে আসবেন কিনা ঠিক সময় বলবে, সময় উত্তর দেবে। মনে হয়েছে যে যখন আমরা শুনতাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এবং খুব প্রবল ভাবে শুনতাম যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই ধরনের একটা স্লোগান আমরা খুব শুনতাম। এবং এই স্লোগানের যে বিপরীত কোনো কিছু হতে পারে, অথবা এই স্লোগানটা যে অতি বাড়াবাড়ির মতো চলছে, অথবা এই স্লোগানটা যে আসলে বাস্তবতা কতটুকু, এটা নিয়ে তখন ওই সময় প্রশ্ন করার, সন্দেহ করার কোনো সাহস অনেক লোকেরই ছিল না। কারণ সন্দেহ করতে গেলেই আপনার মবের শিকার হওয়ার একটা আশঙ্কা ছিল। তো ওই সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একদম তলানিতে ছিল। আমরা দেখেছি মানে উভয়কে আক্রমণ করে নানা ধরনের কথাবার্তা, তারাও আমাদের সম্পর্কে নানা ধরনের নেতিবাচক শব্দ উচ্চারণ করতো, আমাদের দিক থেকেও হতো। এরপরে ভারত আমাদের যে পর্যটন ভিসা যেটা আছে সেটা একেবারে বন্ধ করে দিল এক সময়। যেমন মেডিকেল ভিসাটা ছিল, মেডিকেল ভিসা, ব্যবসায়িক ভিসা এগুলি ছিল, কিন্তু পর্যটন ভিসাটা বন্ধ হয়ে গেল। গত 28 তারিখে পর্যটন ভিসাটা চালু, এবং আমি খুব কৌতুকের সঙ্গে লক্ষ্য করলাম যে প্রথম দিনে অনলাইনে তো অ্যাপ্লাই করতে হয়, প্রথম দিনে 24 ঘন্টায় 1,40,000-এরও বেশি লোক আবেদন একদিন। তো এটা কি ওই যে বহুল আলোচিত স্লোগান এবং একচেটিয়া ভাবে উচ্চারিত স্লোগান যে দিল্লি না ঢাকা, সেই স্লোগানের সঙ্গে একটু সাংঘর্ষিক মনে হচ্ছে না সাধারণ মানুষের এই যে প্রবণতাটা? আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমাদের দর্শক শ্রোতাদেরকে আমি প্রথমে একটু অনুরোধ জানাই, এই প্রশ্নের উত্তর যখন আমি দিব বা আলোচনা করব, আপনারা আমার ধর্মীয় পরিচয়টা প্লিজ ভুলে যাবেন, না হলে আমাকে আপনারা গালাগালি ছাড়া আর কিছু করবেন না। তা আমি প্রথমেই বলি আপনাকে যে আমাদের দেশের মানুষের ভারত সম্পর্কে ধারণা, আমি একটা ছোট্ট গল্প বলি আপনাকে। চট্টগ্রামে, জানি না আপনি চট্টগ্রামের ভাষা জানেন কিনা, কিন্তু জানাটা উচিত, যেহেতু আপনারা চট্টগ্রামের এমন একজনকে আমরা রাষ্ট্রের ক্ষমতায় দিয়েছিলাম, যিনি 1.5 বছরে দিল্লি না ঢাকা স্লোগান আমাদেরকে দিয়ে চলে গেছেন। হম। তো চট্টগ্রামে এক সওদাগর বেরিয়ে এসছে ইন্ডিয়া থেকে, তো বলছে, বদ্দা হটে গেলেন, মানে আপনি কোথায় গিয়েছিলেন? তো বড় ভাই, বদ্দা মানে বড় ভাই, তো বদ্দা উত্তর দিচ্ছে, হরে কিনে আগ্রা, দিল্লি, আজমির শরীফ ইন গেলাম নি, আইবার সময় ইন্ডিয়া ঘুরে আসি। মানে একটু আগ্রা, দিল্লি, আজমির শরীফ গিয়েছিলাম, আসার সময় ইন্ডিয়া ঘুরে এসছি। মানে ইন্ডিয়া হচ্ছে পশ্চিমবঙ্গ, বুঝতে পারছি। বুঝছেন? কলকাতাটা হচ্ছে ইন্ডিয়া, বাকিগুলি আগ্রা, দিল্লি বা ইত্যাদি। এখন একটু একটু কথায় আসি। দেখেন, ইংরেজিতে একটা কথা আছে, ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ড বাট ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার। বিশেষ করে যদি জিওগ্রাফিক্যাল নেইবার হয়, ওই দেশটিকে তো আপনি ধূলিসাৎ করতে পারেন না, এবং ওই দেশ কখনো যাবে না। যেমন আমরাও যাব না ভারতের কাছ থেকে, আমরাও থাকবো যতদিন এই ভূমির অস্তিত্ব আছে, যতদিন এই ভূমিতে একজন মানুষও বসবাস করে, ততক্ষণ ভারতের প্রতিবেশী আমরা, আরেকদিকে মিয়ানমারের প্রতিবেশী আমরা। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের সাথে আমেরিকার সাথে মেক্সিকো যেরকম, আমেরিকার সাথে ধরেন এই যে কি বলে এগুলোকে, বেলিজ, গুয়েটামালা, এই সমস্ত ছোট ছোট দেশ যেরকম, আমাদের সাথে ভারতের ওই রকম। কারণ আমরা অনেক ছোট্ট একটা দেশ, আর ভারত 3 দিক থেকে আমাদেরকে ঘিরে রেখেছে, আর আছে বঙ্গোপসাগর। ঠিক আছে? তো এই বাস্তবতায় দিল্লি না ঢাকা এটা মুখরোচক স্লোগান হতে পারে, এটা তো আসলে এটা তো আসলে প্র্যাকটিক্যাল কোন স্লোগান হতে পারে না। এবং এটা কেন দেয়া হয়েছিল, যারা দিয়েছিল, আপনি খেয়াল করেন, এই কয়েকদিন আগে আমি দেখলাম হলুদ ট্যাক্সিতে বসে জামাতের একজন বিখ্যাত মানুষ, ওই যে সাতকানিয়ার জনাব, উনি হলুদ ট্যাক্সিতে, জি, দিল্লি ঘুরে বেড়াচ্ছেন। এখন যদি আমি প্রশ্ন করি, হয়তো ওনারা বলবে, দিল্লি না ঢাকা, আগে দিল্লিটা দেখে লই, তারপরে না বুঝুম দিল্লি না ঢাকা, তাই না? দিল্লি দিল্লি না, দিল্লি কা লাড্ডু খানে ভি পস্তায়েঙ্গে, নেই খানে ভি পস্তায়েঙ্গে। তো না খেয়ে সে বুঝবি কি করে দিল্লি না ঢাকা? সিরিয়াস কথাটা কি জানেন? প্রত্যেক মানুষ হজ করতে পারে না, পয়সার অভাবে, শারীরিক অভাব, নানা বিষয় আছে।
তারা একটু আজমির শরীফ ঘুরে আসতে চায়। এখন খাজা মঈনুদ্দিন চিশতি তো সকলের, সেখানে হিন্দুরা যায়, মুসলমানরা যায়, বৌদ্ধরা যায়, কৃপার জন্য যায়, আশীর্বাদের জন্য যায়, দোয়ার জন্য যায়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বুদ্ধ ধর্মের, আমি 2 বার গিয়েছি বুদ্ধ গায়ায়, আমি আজমির শরীফও গিয়েছি। এই যে বুদ্ধ গায়াটা হচ্ছে বুদ্ধের আপনার কি বলে সিদ্ধি লাভের জায়গা। পৃথিবীব্যাপী যারা বুদ্ধিস্ট আছে তাদের সকলের একটি তীর্থস্থান হচ্ছে বুদ্ধগয়া, যেটা বিহারে। তারপরে সারনাথে যেখানে প্রথম সেমন হয়েছিল, যেখানে প্রথম বুদ্ধ বাণী দিয়েছিলেন, সেইটিও ভারতে, সেখানেও গিয়েছি আমি। তারপরে দেখেন মুসলমান, হিন্দু, আর হিন্দুদের তো সবই, গয়া, কাশী, বৃন্দাবন। তো একটা হচ্ছে আপনার পিলগ্রিমেজ, যেটাকে আমরা ধর্মীয় ভ্রমণ বলি। দ্বিতীয় হচ্ছে চিকিৎসা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার ভগ্নিপতি নিজেও যায় ও মেডিকেল ভিসা নিয়ে, কারণ বাংলাদেশে তাকে, বাংলাদেশে কি হয় জানেন, আমার একবার হাতের এখানে ফুলে গেল, বিশাল করে ফুলে গেল, এবং আমি ডাক্তার দেখালাম, তা আমাকে রায় ঘোষণা হলো যে আমার এখানে ক্যান্সার হয়েছে, স্কিন ক্যান্সার। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমার ওয়াইফের কাকা, উনি বিখ্যাত একজন সার্জন ছিলেন, পশ্চিমবঙ্গে মারা গেছেন উনি, উনার কাছে একবার দেখিয়ে তারপর আমরা সিদ্ধান্ত নিব। তো কয়েকদিন পরে আমি গেলাম ওখানে, উনাকে দেখালাম। উনি দেখে বলতেছে, তোমাদের এই যে এত বড় ডাক্তার, বলে ডিগ্রি লেস তো দেখি আমার চেয়েও বড়। উনি বলে কিন্তু প্রত্যেক ডাক্তারকে একটা অবজারভেশন লিখতে হয় যে এখানে কি হয়েছে। বলে ওইখানে সে একটা প্রশ্নবোধক দিছে, এরকম প্রশ্নবোধক দিলে তো আমাদের দেশে চাকরি থাকবে না। তখন উনি আমাকে বললো, দেখি তোমার হাতটা, এবং আমাকে কয়েকটা এক্সারসাইজ দিয়ে একটা নর্মাল পেইন কিলার দিল। আজকে 50 বছর আমার আর কোনো সমস্যা হয়নি। কিন্তু ওইখানে বলে দিয়েছে আমার বায়োপসি করতে হবে, আমার ক্যান্সার। আমাদের দেশে কিন্তু প্রচুর ডাক্তার আছে যারা মেধাবী, আমাদের দেশে প্রচুর চিকিৎসক আছে, আমার পরিবারে অনেক ডাক্তার আপনার কষ্ট করে পড়াশোনা করে ভালো ডাক্তার হয়েছে, এরকম তো অসংখ্য অসংখ্য ডাক্তার আছে আমাদের। বিশেষ করে মফস্বলে যারা ডাক্তার, তারা যদি ভালো না হতো, মফস্বলের এই মানুষগুলো তো বাঁচতে পারতো না। তারাই বাঁচিয়ে রেখেছে তাদের চিকিৎসা দিয়ে। এবং আমি এখানে এসে যে জিনিসটা দেখেছি মাসুদ ভাই, সেটা হচ্ছে এখানে বনেদি রোগ হয়, হালকা হালকা রোগ হয় না, কারণ ডিসেন্ট্রি নাই, পানি ভালো, খাওয়ার ভালো। তো ওই বেটার তো জীবনে ডিসেন্ট্রি হয় না, তো ওই ডাক্তার বেটা জানেই না ডিসেন্ট্রি কি। আমি যখন দেশ থেকে ডেঙ্গু নিয়ে আসলাম, আমার ডেঙ্গু ভালো হয়ে আমি দেশ থেকে এসে, আমার জিপি পলিশ অস্ট্রেলিয়ান, মানে পোল্যান্ডের অস্ট্রেলিয়ান, উনার যখন ডেঙ্গু বললাম, বলে দাঁড়াও অনেকদিন পরে নাম শুনছি। ও কম্পিউটারে ওটা সার্চ টার্চ করে বলে বেঁচে গেছো তুমি, আমারে বলে, বুঝছেন। তো অনেক বিষয়ে আমাদের ডাক্তাররা অনেক অভিজ্ঞ। আমি কথাটা সংক্ষেপ করে বলি, এই দিল্লি না ঢাকা, এটা ছিল একটা চটকদারি স্লোগান, এটা ছিল ভারত বিরোধিতা, এটা ছিল সাম্প্রদায়িক একটা স্লোগান। কারণ দিল্লি না ঢাকা হলে তুমি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করো নাই কেন? দিল্লি না ঢাকা হলে তুমি ফারাক্কা ব্রিজ ভেঙে দাও নাই কেন? দিল্লি না ঢাকা হলে তুমি আন্তর্জাতিক আদালতে নালিশ করো নি কেন? তুমি এগুলো করেছো দেশে একটা মব তৈরি করার জন্য। মাঝখানে কি ভারত হলো, আমি ভারতকে নিষ্পাপ বলছি না, ভারতের সাথে সমস্ত প্রতিবেশী দেশের সমস্যা আছে, ভারতের সাথে সমস্ত, নেপালের সাথে সমস্যা আছে, নেপালিরা পছন্দ করে না। আমি মনে করি ভারতীয়রা হচ্ছে আপনার কালেকটিভলি, ওদেরকে ভালো বলা যায় না, কিন্তু সিঙ্গেল পার্সন হিসেবে ভালো, আপনার বন্ধু হিসেবে ভালো, আত্মীয় হিসেবে ভালো। যখন কালেকটিভলি ভারত হয়ে যায়, তখন কিন্তু ওদের সাথে খটমট, শ্রীলঙ্কার সাথে খটমট, নেপালের সাথে খটমট, আপনার ভুটানের সাথে খটমট, সবার সাথে খটমট, আমাদের সাথেও খটমট। কিন্তু এটাকে হ্যান্ডেল করতে হবে অন্য উপায়ে। এই যে আপনি যে তথ্যটা দিলেন, 24 ঘন্টায় বোধহয় 1 লক্ষ কত হাজার, 40,000 যে অ্যাপ্লিকেশন করেছে, এগুলি সব কি আপনার অমুসলিমরা দিয়েছে? এখানে মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, সবাই দিয়েছে। এবং আমি যে কয়েকটা সাক্ষাৎকার দেখেছি, সে সাক্ষাৎকারে আমি দেখলাম যে ভদ্রমহিলারা বলছেন যে চিকিৎসার খরচ কম, যাতায়াত সুবিধা, ভাষার সুবিধা, বাংলায় কথা বলতে পারে। তারপরে ধরেন ওই যে বললাম, ভারতীয়রা কালেকটিভলি কিরকম জানেন, ওরা মূলা তুলে না, একবারে টাইনা তুলবে না আপনাকে, আস্তে আস্তে খাবে, বুঝছেন। ওই যে এক বাড়িতে চাকর আসিল না, তো কাম ছেড়ে আরেক বাড়িতে জয়েন করছে। তো জিজ্ঞেস, তুই আমাদের বাড়ি ছেড়ে গেছিস কেন? আপনি আমাদের খাওয়া দিতেন হেই সকালবেলা আর হেই বিকাল বেলা। এরা কিভাবে দেয়? করে সকাল বিকাল দেয়। তো ভারত হইলো কি, বুঝছেন, আপনাকে কিন্তু আদায় করে নিবে, বা ভেরি টেকনিক্যালি, আস্তে আস্তে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানুষের একটা নির্ভরতা আছে, মানুষ ওই দেশের চিকিৎসককে বিশ্বাস করেছে। আর আমরা তো আমাদের চিকিৎসককে তাড়াতে পারলেই বাঁচি। একজনকে দেখলাম আগরতলায় ক্লাস নিচ্ছেন, আরেকজনকে কিভাবে অপমান করা হয়েছে আপনি দেখেছেন, এই যে আব্দুল্লাহ সাহেবকে কিভাবে অপমান করা হয়েছে। আপনি এই যে আব্দুল্লাহ সাহেবের কথাটা বললেন, অপমানের কথা বললেন, এটা কিন্তু এটা নিয়ে আমি দেখছি বিভিন্ন মিডিয়াতে এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, যে প্রফেসর আব্দুল্লাহ
সম্পর্কে আপনি নিশ্চয়ই আপনাকে ধারণা আছে, আমার ব্যক্তিগতভাবে আমার নিজেরও অনেক ধারণা আছে। আমাদের পেশাগত জীবনেও আমি ওনার কাছ থেকে বহু ব্যাপারে আমি সাহায্য নিয়েছি, রিপোর্টের ব্যাপারে সাহায্য নিয়েছি। আপনাকে আমি একটা ঘটনা বলি। বাংলাদেশে যে আপনি ডেঙ্গুর কথা বললেন না, বাংলাদেশে যে ডেঙ্গু রোগটা আছে, এটা যে এডিস মশার মাধ্যমে সংক্রমিত হচ্ছে, এই তথ্যটা বাংলাদেশে প্রথম কিন্তু জনসমক্ষে এনেছিলেন এই ডাক্তার আব্দুল্লাহ। এবং তখন আমি জনকণ্ঠে চাকরি করতাম, জনকণ্ঠের রিপোর্টার ছিলাম আমি। ওনার কাছ থেকে এই তথ্যটা পেয়ে আমি প্রথম জনকণ্ঠে রিপোর্টটা করি, এবং সেটা তখন তো আপনার ছিলেন, ওইটাকে ফার্স্ট পেজে করে। এবং সেটা হলো প্রথম যে দেশের মানুষ ডেঙ্গু শব্দটা জানলো, যে ডেঙ্গু নামে একটা রোগ আছে। এবং ওখানে একটা ইন্টারেস্টিং তথ্য আছে, সেটা আপনাকে বলি। আব্দুল্লাহ সাহেব কিন্তু আমাকে বলেছিলেন রোগটার নাম ডেঙ্গি। ডেঙ্গি। তো আমিও লিখেছিলাম ডেঙ্গি, কিন্তু তৎকালীন সাহেব উনি বলে নাই ডেঙ্গি কেমন শোনা যায়, এটাকে ডেঙ্গু করে দিই। তো আমি আর না বলি না, আপনি যেভাবে ইচ্ছা লেখেন। তখন এইভাবে কিন্তু ডেঙ্গিটা ডেঙ্গু হয়ে গেল। পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেখানে নাকি ডেঙ্গু হয়ে গেছে আসল শব্দটার পরিবর্তে। এবং এই জন্য আমি নিজে একটু অপরাধ বলে আক্রান্ত করি, এই কাজটা আমার কারণে হয়েছে। কারণ তৎকাল যখন বললেন ডেঙ্গু করে দিয়ে, তখন আমার উচিত ছিল না বলা। যাক, সেটা অন্য আলোচনা পরে আসি। তো যেটা বলছিলাম যে আব্দুল্লাহ সাহেবকে নিয়ে যে ঘটনাটা ঘটলো, মানে ওনার মতো মানে ডাক্তার হিসাবে, শিক্ষক হিসাবে ওনার যে অবস্থান বাংলাদেশে, এটা আনপ্যারালাল, আনপ্যারালাল। তো ওনাকে প্রফেসর এমিরেটাস এই পদ থেকে সরাতে পেরে যে বিভিন্ন শিক্ষকদের মধ্যে যে উল্লাস আমি দেখতে পাচ্ছি, এবং সেটাকে জাস্টিফাই করার জন্য দেশ বিদেশ থেকে বিভিন্ন ডাক্তাররা যারা ওনারই ছাত্র, যে আনন্দ করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কি বলবেন আপনি এটা? এটা তো ধরেন, আমি প্রথমে একটু সিরিয়াসলি একটু বলি আপনাকে, সেটা হচ্ছে আমার যেটা প্রথম পয়েন্ট, আপনি বাংলাদেশে বসবাস করবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনাকে চিকিৎসক হিসাবে নিয়োগ দেবে বা অন্য একটা কেউ কারা সবাই মিলে তাকে নিয়োগ করবে। প্রথমত তার কোনো মানুষের সাধ্য আছে এটা না বলার? যদি ইচ্ছা নাও থাকে, কে কে না বলবে? আজকে যদি আপনাকে তারেক রহমানের প্রেস সচিব নিয়োগ করে, আপনি পারবেন না বলতে? আসলে আপনার যতই হা না আপনার দ্বন্দ্ব যাই থাক। দ্বিতীয় কথাটি হচ্ছে যে একজন ভদ্রলোক প্রধানমন্ত্রী চিকিৎসক হয়েছেন, এটা তো গৌরবের ব্যাপার। এটা তো অপমানের ব্যাপার না। এবং এটা তো এই ব্যাপার না যে আমি আজকে চিকিৎসক হয়েছি, আমাকে মনে রাখতে হবে 15 বছর পরে এরা আমি কান ধরে নামাই দিব। এটা তো হতে পারে না। তাহলে তো মোস্তফা না, নুরুল ইসলাম সাহেবের প্রথম যিনি আমাদের চিকিৎসক ছিলেন, জাতীয় অধ্যাপক, তাকে তো কবর থেকে তুলে আনা উচিত, কারণ উনি তো বঙ্গবন্ধুর চিকিৎসক ছিলেন, ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। প্রধানমন্ত্রিত্ব পদে যিনি থাকেন তিনি তো আর সব জায়গায় যেতে পারেন না, তাদের ব্যক্তিগত চিকিৎসকের প্রয়োজন হয়। গৌরবের বিষয়গুলোকে আমরা কিভাবে অপমান করছি। এবং আপনি যেটা বললেন যে তার ছাত্র যারা তার বই না পড়ে পাশ করতে পারতো না, সিরিয়াসলি তার যে বইগুলো মেডিকেলের উপর বাংলা বা ইংরেজিতে লেখা, এগুলো ছাড়া যারা পাশ করতে পারতো না তারা তার বিরোধিতা করছে। এবং এই বিরোধিতা করছে, ওই যে আপনাকে আমি বহুকাল আগে একটা গল্প বলছিলাম যে চিংড়ি মাছের রপ্তানি করে, তো তো চিংড়িগুলি লাফাচ্ছে দেখে থাইল্যান্ডের এক লোক বাংলাদেশের মালিককে সে ঘুমাইতেছে, তো জাগাইতেছে, বারবার বলতে, স্যার স্যার চিংড়ি কিন্তু লাফাইতেছে, চিংড়ি লাফাইয়া উপর দিক গাইতেছে, সব যদি পড়ে যায় তো আমাদের বিজনেস হবে কেমনে? বাঙালি লোকটা এরকম চোখ খুলে তাকাইছে, চোখ খুলে তাকা বলে, তুই চুপ থাক। কয়, স্যার আপনি কি এগুলির জন্য চিন্তা করবেন না? কয় না, কয়গুলি বাংলাদেশের চিংড়ি বেটা, একটা যদি লাফাই উঠে 3টা পিছন থেকে টাইনা ধরে নামাই দিব, একটাও নামাইতে পারবে না, বুঝছেন? একটা যেই উপর দিকে উঠবে 5টা পা ধরে টানতে থাকবে, তুই এটা নিয়ে চিন্তা করিস না, বুঝছেন? এখন ঘটনা সেটা না, ঘটনাটা সিরিয়াস, আমার কাছে একটা ক্ষতের মতো মনে হয়েছে। আমি এটা সিরিয়াসলি আমি এই সরকারের আমলে এটা আশা করিনি। এখন আমাদের সমালোচকরা বলবেন এই সরকারের আমলে কি আশা করেছিলেন? এই সরকারের আমলে নিউট্রাল একটা ব্যবস্থা যাতে আবার ফিরে আসে, এটা আমরা সবাই চাচ্ছি। যে অকারণে কেউ হিংসার শিকার হবে না, অকারণে কেউ মবের শিকার হবে না, অকারণে কেউ আপনার ধরেন যে কোনো বৈষম্যের শিকার হবে না। এইটা আমরা চেয়েছি যে যা বাবা যা যা হয়েছে 1.5 বছরে অন্তত সেগুলো নিষ্পত্তি হোক বা মীমাংসিত হোক। এখন আব্দুল্লাহ সাহেবের কি এটাতে কোনো ক্ষতি হয়েছে মাসুদ ভাই? বরং লাভবান হয়েছেন উনি। লাভবান হয়েছে কেন? উনার যে ইমেজ, সেই ইমেজটা কোষ্ঠী পাথরে যাচাই হয়ে গেছে। এবং সেটা উত্তর, আপনি মানুষকে জিজ্ঞেস করে দেখেন,
প্রত্যেকটা মানুষকে আপনি গোপনে জিজ্ঞেস করে বলবেন যে আপনার নাম লিখতে হবে না, এখানে একটা টিক দেন, উনি ভালো না খারাপ মানুষ। আপনি দেখবেন যে ভালো এমন হয়েছে না, মানে আপনার ওই ভালোর বাক্সটাই ভাইটা বেরিয়ে গেছে, এত পড়বে জমা। কারণ উনি তো ভদ্র লোক, উনি একজন চিকিৎসক এবং উনি সুচিকিৎসক। এবং আপনি যেটা বললেন যে ডেঙ্গি, উনি উনি আপনাকে প্রথম বলেছে, তো ওই ডেঙ্গি আর ডেঙ্গুতে আপনাকে একটা ক্রেডিট দিচ্ছি, একটা নতুন নাম চালু করলেন। আর ছোট্ট একটা গল্পও বলছি। গল্পটা হচ্ছে কি জানেন, এক লোক ইংরেজি বলতে এরকম বলে, আই লাইক, বুঝছেন, বলে আই লাইক মাঙ্গু, বলে মাঙ্গু না বেটা ম্যাঙ্গো, বলে এত ভুল ধরস কেন, স্লিপ অফ টাঙ্গু, বুঝছেন। ডেঙ্গু হয়ে গেছে ডেঙ্গি, হয়ে গেছে ডাঙ্গু, কিছু করার নাই। কিন্তু আমি আমি তীব্র ভাষায় একটা কথা বলতে চাই, এটা উচিত হয়নি। আব্দুল্লাহ সাহেবের প্রতি এই অপমানটা আমাদের দেশের চিকিৎসক সমাজকে, এবং যারা সুচিকিৎসক কত কথা বলছে, ধরেন উনি খালেদা জিয়া চিকিৎসা বাইরে লাগবে না বলেছে, এটা বলেছে, এটা বলেছে, ওগুলো অন্য প্রক্রিয়া ভাই। এটার না, সাথে এক জিনিস আমি মাঝখানে থামাই আপনাকে। উনি খালেদা জিয়ার চিকিৎসা বাইরে না হওয়ার ব্যাপারে বলেছিলেন, এই ধরনের কিছু কথা সোশ্যাল মিডিয়ায় আমি দেখতে পেয়েছি। এবং দেখে আমি ওনার একটা ইন্টারভিউ করেছিলাম দুদিন আগে, আমার ওই যে অন্য মঞ্চ নাম এই অনুষ্ঠানে, এই অন্য মঞ্চে প্রচারিত হয়েছে। ওখানে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি নাকি, আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি খালেদা জিয়ার চিকিৎসা বিদেশি হোক, এটা নাকি আপনি বলেছেন যে প্রয়োজন নাই। উনি আমাকে যেটা জবাবে বললেন, এটা সর্বৈব মিথ্যা কথা। উনি বললেন যে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি বলেছিলাম যে একজন রুগী কোথায় চিকিৎসা হবে, এটা রুগীর যদি আস্থা না থাকে তাহলে বড় হাসপাতালে নেওয়াটাও ঠিক না। রুগীর যেখানে আস্থা আছে সেখানেই যাওয়া উচিত। কিন্তু আমি তো স্পষ্ট করে বলে দিয়েছি যে রুগীর যদি আস্থা থাকে যে আমি দেশের বাইরে চিকিৎসা করাবো, তাহলে তাকে সেখানেই নাও। তার মানে কি, ওনার বিরুদ্ধে কিন্তু প্রচারণা চলছে, মিথ্যা প্রচারণাগুলি চলছে। আর এখানে আরেকটা কথা আমি আপনাকে একটু জিজ্ঞাসাই করি, যে এই যে উনি ওনার বিরুদ্ধে যে অভিযোগটা, ওইটা তো মুখে বলে না, বাট আমরা তো বুঝি যে উনি শেখ হাসিনার চিকিৎসক ছিলেন। তাহলে এখন তো তাহলে আমার তো মনে হয় তারেক রহমানের কেউ ব্যক্তিগত চিকিৎসক হতে চাইবেন না কোন ডাক্তার, কারণ ওনারা তো চিন্তা করবেন পরিণতির কথা। সেটাই তো আমি আপনাকে শুরুতে বললাম, যে আমি যদি এখন মনে করেন জামাতের আমিরের চিকিৎসক হই, আপনি যদি তারেক রহমানের চিকিৎসক হন, আপনার আমার ভবিষ্যৎ অন্ধকার, তাই না? এবং এই যে আমি আমি তো এই কথাটাই বারবার বলছি যে এই হিংসা, দেখেন এই হিংসা, এই বিদ্বেষ আমাদেরকে বঞ্চিত করছে। আমাদেরকে ওই যে সামন্তলাল, তিনি কত একজন ভালো চিকিৎসক ছিলেন, হ্যাঁ, আগুনের পোড়া মানুষদের যে নিরাময়ের জন্য, আর একটা মানুষও নেই যে তাকে রিপ্লেস করবে। এই হচ্ছে আমাদের, মানে আমাদের কপালটা দেখেন আপনি, এই হচ্ছে আমাদের ইতিহাস, এই হচ্ছে আমাদের বর্তমান, এই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। এবং আপনার যে খালেদা জিয়া চিকিৎসা করতো, হয়তো আওয়ামী লীগও তার প্রতি এরকম রুষ্ট ছিল, এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে, তাই না? আপনার এই জায়গাগুলো আমি বেরোবার তো কোনো লক্ষণ নেই। বলি আপনাকে, জানতে চাই, আমার সম্ভব প্রায় শেষ হয়ে গেছে। এটা হলো, আপনি দেখেছেন আমাদের একজন বড় নেতা জনাব হাসান ইনু, ওনাকে ওনার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য ওনাকে শাস্তি দেওয়া হয়েছে। তো এটা আপনি জানেন, এটা নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই ছোট করে। আমি এক লাইনে আগে একটু শেষ করে, আমি সবসময় আব্দুল্লাহ সাহেবের পক্ষে, এটা বলে আমি চিকিৎসক আব্দুল্লাহ পক্ষে। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে দেখুন, হাসানুল হক ইনু সম্পর্কে আমার একটু মিশ্র প্রতিক্রিয়া আছে। এখন বিচার ঠিক মতো হয়েছে কিনা, বিচারে যেগুলি প্রমাণিত হয়েছে কিনা, এগুলি নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ এগুলো আইনের ব্যাপার, আইন ও বিচার বিভাগের ব্যাপার। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই ভদ্রলোক একসময় জাসদের তুখোর নেতা ছিলেন, এবং কথিত আছে যে বঙ্গবন্ধুর হত্যার পরে ট্যাঙ্কের উপর উঠে যারা নেচেছিলেন সেখানে তার ছবি আছে, তিনি ছিলেন। এটা তিনি বারবারই অস্বীকার করেছেন, অপরপক্ষ বারবারই প্রমাণ করেছে যে তিনি ছিলেন। কাজে এটা একটা অমীমাংসিত সত্য, কিন্তু এই কথাটা আছে। এবং গণবাহিনী 1975 সালে ঢাকা স্টেডিয়ামে একটি খেলার সময় যে প্রচারপত্র বিতরণ করে, যেখানে আসলে বাংলাদেশের ইতিহাসের একটা টার্নিং পয়েন্ট, সেইখানে তিনিও ছিলেন সেই প্রচারপত্র বিলিতে, এরকম একটা অভিযোগ আছে। থার্ড অভিযোগ হচ্ছে তিনি জোট বদলাতেন, এই জোট ও জোট, পরে তিনি 14 দলীয় জোটে আসার পরে আমার কাছে যেটা সবচেয়ে আপত্তিকর মনে হতো সেই সময়কালে, তিনি একজন ইঞ্জিনিয়ার মানুষ, বুয়েটের শিক্ষিত মানুষ, এবং আপনার তার কত ফলোয়ার, তার জাসদের কত মানুষ, কর্মী টর্মী, তিনি সবকিছু ভুলে গিয়ে
প্রতিদিন সকালে উঠে একবার করে খালেদা জিয়াকে গালাগালি করতেন। এবং মাঝে মাঝে আমি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী চেহারা দেখে মনে হতো যে উনিও খুশি হন নাই যে প্রত্যেকদিন গালাগালি করতে হবে কেন, বুঝছেন, এরকম একটা, কিন্তু উনি প্রত্যেকদিন গালাগালি করতেন খালেদা জিয়া, প্রত্যেকটা দিন, এভরি সিঙ্গেল ডে। আমাদের সমস্যা কি জানেন, ওয়াহিদ ভাইয়ের একটা কথা মনে পড়ছে, আমাদের সময়ও শেষ, আমি শেষ করছি। ওয়াহিদ ভাই বলতো কি, বলে বাঙালি এত আবেগ প্রবণ অজয়, উনি বলতো এত বেশি আবেগ আমাদের, বলে দুইটা মানে লিকলিকা মুক্তিযোদ্ধা একটা বিশাল পাঞ্জাবিরে মায়েরা ফেলছে গুলি করে, আবার নাকি দেখতে গেছে, দেখতে গিয়া বলছে বাপ রে বাপ, দেখ এটার বডি কত বড়, বলে শত্রুর ব্যাপারেও আমাদের আবেগ, বুঝছেন, বলে ওইটা আবার দেখতে গেছে এত বড় বডি। তো হইলো কি, এখন সবাই ইনু ভাই ইনু ভাই ইনু ভাই বলতেছে। আমি সরি, উনার হয়তো বিচার ঠিক হয় নাই, এটা ডিফারেন্ট ইস্যু, উনার শাস্তি বেশি হয়েছে, ভেরি ডিফারেন্ট ইস্যু, কিন্তু উনি যতদিন ক্ষমতায় ছিলেন উনি ক্ষমতার কোনো সুব্যবহার করেননি, উনি উনার মুখের যত্ন নেননি। বাল্য শিক্ষা একটা কথা আছে, স্বীয় জিহ্বাকে শাসনে রাখিবে, তিনি শাসনে রাখেননি, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শাসনে রাখেননি, আমাদের অনেক নেতারা শাসনে রাখেননি। সেই জীব তাদেরকে কোথায় কোথায় নিয়ে গেছে, দেশ ছাড়া করেছে, কারাগারে নিয়ে গেছে, এটা যেন মনে রাখি আমরা। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করে আপনি কিছু ছোট করে যদি বলেন, এটাও আমার জানার খুব আগ্রহ যে আপনি কি মনে করেন। কয়েকদিন আগে আমরা দেখলাম ভারতীয় একটা সংবাদ মাধ্যমকে একটা ইন্টারভিউ, শেখ হাসিনা বলেছেন যে উনি এবছরই দেশে ফিরছেন। তো প্রথমত আপনার কাছে আমার দুটো প্রশ্ন, একটা প্রশ্ন হলো যে এটা ওনার জন্য বলাটা আপনার কাছে কেমন মনে হচ্ছে, এবং এটা ওনার জন্য ঝুঁকিপূর্ণ হবে নাকি এটা একটা রাজনৈতিক চাপ বলে আপনি মনে করছেন? আমার কাছে মনে হচ্ছে, ধরেন যে এই ধরনের কথা উনি কিন্তু আগেও বলেছেন যে আমি অবশ্যই ফিরে আসবো, চিরেই ফিরে আসবো, এবং আবার এখন প্রচার দেখছি উনি এই বছরে কত একটা মাস্টার বলছে ফিরে আসবে। ফিরে আসলে ব্যক্তিগতভাবে উনার জন্য তো আমি মঙ্গলের কিছু দেখছি না, আমি তো দেখি না। এখন উনি কি আসলেই এই ঝুঁকি নেবেন? এবং যারা তাকে, এখানে দুটো জিনিস হতে পারে, একটা জিনিস হতে পারে যারা নিয়েছে তারা যদি পাঠিয়ে দেয় তাহলে তো আসতেই হবে, আমরা তো আর জানি না ভেতরে কি হচ্ছে, তা তো আসতেই হবে। আরেকটা জিনিস হচ্ছে, উনি যদি ওই ইচ্ছায়, হ্যাঁ, এবং রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে ফিরে আসে, তাহলে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট অবশ্যই পরিবর্তিত হবে। তখন যারা তার বিরুদ্ধে আছে তারা সবাই একজোট হবে, এটা তো নিয়ম না? যখনই আমার ইমিডিয়েট শত্রু এসে হাজির হবে, আমার চেয়ে শক্তিশালী বা আমার সমান, তখন আমরা সবাই একজোট হয়ে যাব, কারণ আমরা তাকে ঠেকাতে হবে। সেই লোডটা কি আসলে আওয়ামী লীগ নিতে পারবে? এখন সেই জায়গায় কি আওয়ামী লীগ আছে? সেই গ্রাউন্ড ওয়ার্ক কি তারা করেছে? তাদের তো এখন পর্যন্ত কোনো বড় মিছিলও করতে পারে নাই তারা। অবশ্যই আওয়ামী লীগের সমর্থন আছে, অবশ্যই আওয়ামী লীগ একটি শক্তিশালী দল, এবং অবশ্যই আওয়ামী লীগ মানে গ্রাস রুটেড একটা দল যাদের কোটি কোটি মানুষ আছে, কিন্তু সেই মানুষকে মোবিলাইজ করার যে ক্ষমতা এবং মাঠে নিয়ে আসা, রাস্তায় নামিয়ে আনার যে ক্ষমতা, উনি আসলেই যে সেরকম কিছু হবে আমি এটা মনে করতে পারছি না। উনি অবশ্যই ফিরে আসতে পারেন, উনি তো আমাদের দেশের মানুষ না, চলে গেছেন সাময়িকভাবে, যেতে বাধ্য হয়েছেন, হ্যাঁ, যান বাঁচিয়েছেন, কেন ফিরে আসবেন না? ফিরে আসুন, মোকাবেলা করুন, এবং আপনার নেতৃত্ব দিয়ে আপনি পারলে জাগিয়ে তুলুন। সেটা অন্যদের জন্য চ্যালেঞ্জিং হলেও তো জাগাতে হবে। আপনার এই যে ছুপা রুস্তম থাকতে থাকতে তো জামাত বেরিয়ে চলে আসছে, তাই না? বহু বছর ছুপা রুস্তম ছিল, এখন তো আসল রুস্তম হয়ে গেছে। তা আপনিও আসুন, এসে করুন, কিন্তু আসবেন কিনা এই প্রশ্নের মীমাংসা আমি আপনি তো করতেই পারবো না। আমার মনে হয় যারা এখন ক্ষমতায় আছে তারাও ওই সমীকরণ সহজে মিলাতে পারবে না। শেখ হাসিনা কিন্তু জাদ্রেল খেলোয়াড়, উনি জানেন কখন কি করতে হবে, এটা তো আমাদের মানতে হবে, তাই না? এবং আপনার একটা জিনিস শুধু বলি আমি, উনি বারবার বেঁচে যান, এবং এই বেঁচে যাওয়াটাকে উনি অলৌকিক এবং তার জন্য একটা কাজের মানে গ্রাউন্ড বলে মনে করেন। কাজে উনি ফিরে আসবেন কিনা ঠিক সময় বলবে, সময় উত্তর দেবে।